রবিবার সংসদে এনডিএর বৈঠকে এলেন না গডকরি। শুধু তাই নয়, 48 জন সাংসদ তাদের ফোন নট রিচেবল, তাদের পাচ্ছেনই না অমিত শাহ। আর শেষ মুহূর্তে এই উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে যে ছবি নরেন্দ্র মোদীর ধরা পড়েছে তা দেখে রীতিমতো ভয় পাওয়ার বা ফেঁসে যাওয়ার যে চেহারা হয় সেটাই দেখা যাচ্ছে। এসব নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। কয়েক ঘন্টা পরেই দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। এনডিএ এবং ইন্ডিয়া দুই যে জোট, তাদের প্রার্থীকে জেতানোর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি তোড়জোড় চলছে। এবং এখানেই বড় প্রশ্ন যে তাহলে কে জিতবে, কিভাবে জিতবে? বিজেপি বা এনডিএ কি ফেঁসে গেছে? তার প্রথম কারণ বিজেপি ফেঁসে গেছে, তার কারণ হচ্ছে যে নীতিন গডকরি তিনি রীতিমতো এখন বিক্ষুব্ধদের নেতা হয়ে দাঁড়িয়েছেন। বিশেষ করে ইথানল মামলায় যখন তিনি ক্লিন চিট পেলেন, তারপর থেকে তিনি বিক্ষুব্ধদের নেতা হয়ে দাঁড়িয়েছেন। আর অমিত শাহ তিনি ফোন করে পাচ্ছেন না 48 জন সাংসদকে, তারা একেবারেই নট রিচেবল। তাহলে বুঝতে পারছেন যে শেষ মুহূর্তে কতটা ফেঁসে গেছে এই বিজেপি তথা এনডিএ। তার কারণ প্রথম থেকেই ক্রস ভোটিংয়ের একটা বিষয় উঠে আসছিল। সে নাইডু হোক, নীতিশ কুমার হোক, এরা ক্রস ভোটিং করবেন কি করবেন না, করতে পারেন এমন সম্ভাবনা এখনও রয়েছে। অন্যদিকে বিজেপিরই 48 জন সাংসদ তারা বেপাত্তা। নীতিন গডকরি তিনি আসছেন না। শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে সিন্ধিয়া দুজনে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে মিটিং করছেন। আর রবিবার যে সংসদ ভবনে যে মিটিং হলো এনডিএর, তাতে অদ্ভুত ছবি ধরা পড়ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে পেছনের বেঞ্চে বসে আছেন, ব্যাক বেঞ্চার মোদী। আর সে এই কথাটাই যেন মনে করাচ্ছে ব্যাক ফুটে মোদী। ছবিটা একবার দেখুন, মুখের চেহারা, মুখের যে ভঙ্গি সেটা দেখুন, রীতিমতো চিন্তিত। আর মোদী যেখানে তিনি সংসদে বা এনডিএর কোনো বৈঠকে এলে তাকে মালা পরানো হয়, রীতিমতো মোদী মোদী স্লোগান শুরু হয়, সেটা এবার হয়নি। মোদীও সাধারণ এমপির মতো পেছনের সিটে। তার কারণ কি? খুব চাপ। তার কারণ কি? হেরে যাওয়ার আশঙ্কা। তার কারণ কি? 75 বছর বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্তফার সম্ভাবনা। কারণ মোহন ভাগবতের চাপ রয়েছে, নীতিন গডকরির চাপ রয়েছে। অন্যদিকে 75 বছর বয়স হওয়ার আগে তিনি চাপে রয়েছেন, তার কারণ তিনি এই নিয়ম চালু করেছিলেন, যে কারণে অনেকেই প্রধানমন্ত্রী তো হতে পারেননি আদবানি, তার পাশাপাশি জগদীপ ধনখড় তিনিও ইস্তফা দেওয়ার পিছনে এই চাপ ছিল বলে অনেকে মনে করছেন। আর এই কয়েকদিন আগে জাপানে গিয়ে নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করেছেন, সেই ছবি আমরা দেখেছি। আর সেই জাপানের প্রধানমন্ত্রী তিনি ইস্তফা দিলেন এবং এই দায়ভার নিয়ে যে আমেরিকার চাপানো 15% শুল্ক দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করলেন। আর নরেন্দ্র মোদী তো 50% শুল্কের চাপ নিয়ে, আমেরিকার ট্যারিফের চাপ নিয়ে তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি জনগণের হয়ে যে ভাবছেন সেটা কোথায় বোঝা যাচ্ছে। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রীর ইস্তফার পর আরও নরেন্দ্র মোদী চাপে। তার পাশাপাশি নরেন্দ্র মোদী যেটাকে খুব বুক ফুলিয়ে বলতেন, রাষ্ট্রবাদ, এই যে রাষ্ট্রবাদ নিয়ে বিজেপি প্রচার চালায়, সেই রাষ্ট্রবাদও তার একেবারেই শিখেই। তিনি চীনে গিয়ে চীনের রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলাচ্ছেন, পাকিস্তানকে ঠিক রকম করে জবাব দিতে পারছেন না, ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতে পারছেন না, এবং সব মিলিয়ে একেবারে আন্তর্জাতিক যে কূটনীতি, আন্তর্জাতিক নীতি বা বিদেশ নীতি, তাতে যে মোদী ফেল সেটা প্রমাণিত। ফলে এখানেই প্রশ্ন উঠছে যে হয়তো 2022-এ যে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেখানে জগদীপ ধনখড় খুব সহজেই জিতেছিলেন, কিন্তু
তার আগে 2017-তে যে নির্বাচন হয়েছিল উপরাষ্ট্রপতি পদে, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি টেক্কা দিয়েছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। এবার সিপি রাধাকৃষ্ণন আদৌ জিততে পারবেন তো? তার কারণ তাকে আর পাওয়া যাচ্ছে না, তিনি কিছু বলছেন না, তিনিও বেপাত্তা। অন্যদিকে বি সুদর্শন রেড্ডি তিনি একেবারে দাবি করছেন যে তিনি আত্মবিশ্বাসী 100% জেতার ক্ষেত্রে। ফলে বুঝতে পারছেন তো শেষ মুহূর্তে কারা কিভাবে মানসিকভাবে এগিয়ে বা পিছিয়ে। আর সবথেকে বড় কথা যে রাজীব প্রসাদ রুডি তিনি পরিষ্কার করে বলছেন, যাকে হারানোর চেষ্টা করেছিলেন অমিত শাহ, প্রাণপণ চেষ্টা করেছিলেন, সেই রুডি বলছেন তিনি এই সরকারের কেউ নন। মানে বিক্ষুব্ধরা, বিজেপির মধ্যে যে কোন্দল, বিক্ষুব্ধরা তারা গডকরির দিকে চলে গিয়েছেন। গডকরি আসছেন না, 48 জন সাংসদ লাপাতা, মানে তাদের ফোনে পাওয়া যাচ্ছে না। আর এভাবেই আর কয়েক ঘন্টা পরে রাষ্ট্রপতি নির্বাচনে, উপরাষ্ট্রপতি নির্বাচনে সামিল হতে চলেছে এনডিএ। ফলে এই প্রশ্ন যেমন থাকছে যে এনডিএর প্রার্থী জিতবেন কি না, তেমনই প্রশ্ন উঠে যাচ্ছে যে প্রধানমন্ত্রী ইস্তফা দিতে চলছেন না তো।